নমস্কার সবাইকে। চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দামিনী গৌরীকে এসে বলে, যদি আজকে তুমি না থাকতে তাহলে আমি আর আমার বেটা হয়তো তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না। তোমার জন্যই আমরা আজকে বেঁচে ফিরেছি। এরপর এই কথাটা শুনে অবিনাশ মামা এটাই ভাবতে লাগে যে দিদি এটা কি বলছে। তাহলে কি সত্যি সত্যিই এই মেয়েটা ভবিষ্যৎবাণী করতে জানে? ও কি তাহলে সত্যিই গণনা করতে পারে? ওর গণনাটা এত ঠিক হলো কি করে? নাকি ও কোনো কেস করেছে? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এরপর হঠাৎ করে রুদ্র জিজ্ঞাসা করে যে আচ্ছা, সেই সব না হয় মানলাম, কিন্তু আমার একটা কথা আছে। রুদ্র গৌরীকে বলে যে আচ্ছা হিমানি, তুমি আমাকে একটা কথা বলো। এখানে আমার একটা কথা আছে, যারা আমাদের ক্ষতি করতে চেয়েছে তারা কারা? তারা কি মিন্টু? কারণ আজকে কিন্তু আমাদেরকে কেউ হয়তো মারার চেষ্টা করেছে। কারণ গাড়িটা যেখানে ব্লাস্ট হয়েছিল সেখানে আমি নিজে দেখেছি, সেখানে মাটি পুঁতে সেখানে বমটা ফিট করা হয়েছিল। সেটা কে করেছে? আর আমরা কোন দিক দিয়ে যাব? আমাদের রোজকারকার খবর বাইরে কেউ না কেউ তো নিশ্চয়ই এই খবরগুলো দিচ্ছে, না হলে ওরা কি করে জানতে পারবে? এরপর এই প্রশ্নটা করাতেই গৌরী এটাই ভাবতে লাগে যে হঠাৎ রুদ্র আমাকে এই প্রশ্নটা করলো কেন? ও কি আমাকে কোনোভাবে সন্দেহ করছে? না না, এখন চুপ করে থাকলে চলবে না। এরপর এরই ফাঁকে অবিনাশ মামাও সুযোগ পেয়ে যায়, বলে যে আচ্ছা ভাগ্নে, তুই একটা কথা ভেবে দেখতো, যবে থেকে এই হিমানি বলে মেয়েটা এই বাড়িতে এসেছে তবে থেকে আমাদের ব্যবসা, আমাদের সিকিউরিটি সব খবরাখবর বাইরে কি করে চলে যাচ্ছে, আর আমাদের উপর একটার পর একটা বিপদ কেন আসছে? তোর কি মনে হয় না যে সব কিছুর পেছনে এই মেয়েটার হাত আছে? এরপর গৌরী মনে মনে বলতে লাগে, ব্যাস, অবিনাশ মামা যেই সুযোগ পেয়েছে আমাকে খুঁচিয়ে ধরেছে। তবে আমিও আর চুপ থাকবো না, আমাকে কিছু একটা করতে হবে। এরপর গৌরী বলে, আচ্ছা অবিনাশ মামা, আমার যদি এদের ক্ষতি করার ইচ্ছেই হতো তাহলে আমি স্যারকেই ওই ব্যাংক থেকে বাঁচিয়ে আবার বাড়ি ফিরতাম না। আর না আমি আজকে ওদেরকে বাধা দিতাম যাওয়ার সময়, আর না আমি গণনা করে বলতাম যে আজকে ওদের বিপদ আছে। গৌরী রুদ্রকে বলে, স্যার আপনি ঠিকই বলেছেন, বাড়ির খবরই হয়তো বাইরে কেউ বলে দিচ্ছে। আর বাড়ির সৌভাগ্যে হয়ে আপনাদের কাছে, আপনাদের সাথে কাজ করে ও বাইরের লোকেদের জন্যই কাজ করছে। এটা ওর মুখোশ। হয়তো ও সবার সামনে মুখোশ পরে আছে আপনাদের ভালো চাওয়ার। এরপর এই কথাটা শুনে অবিনাশ খুব রেগে যায়। অবিনাশ মামা বলে যে, কেন এই কথাগুলো কি তুমি আমাকে বলতে চাইছো? তুমি আমার উপর আঙ্গুল তুলছো? এত বছর এদের সাথে থেকে এখানে কাজ করে ওরা আমার উপর এক মুহূর্তের জন্য আঙ্গুল তোলেনি, আর তুমি বলছো? এরপর গৌরী বলে, কেন আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো কারো নাম নেইনি। এরপর দামিনী বলে, দেখো হিমানি, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে তারা তো আবারও বারবার আমাদের ক্ষতি করতে চাইবে। আর ওকে যদি তাড়াতাড়ি না ধরতে পারি তাহলে তো খুব বড় একটা বিপদ হয়ে যাবে। এরপর গৌরী বলে, মাত্র 72 ঘন্টা। আমাকে আপনারা 72 ঘন্টা দিন, আর 72 ঘন্টার মধ্যেই আমি তাকে খুঁজে বের করবই। এরপর রুদ্র বলে, যদি আপনি সেটা না করতে পারেন তাহলে সব আঙ্গুল কিন্তু আপনার দিকেই যাবে, আর আপনাকেই দোষী মানা হবে। আর এই বাড়িতে দোষীদের কী শাস্তি হয় সেটা আপনি হয়তো খুব ভালো করেই জানেন। আমি নিজের হাতে আপনাকে মেরে ফেলবো। এরপর গৌরী বলে, সে আপনি যা ইচ্ছে আপনি করবেন, আর আপনি যদি আমাকে নিজের হাতে মারেন তাহলে আমি সেটা খুশি খুশি মেনে নেব, কিন্তু তাও আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি যেভাবে আপনাকে বাঁচিয়েছি আমি মরে হলেও আপনাকে বাঁচাবো, আপনার সেক্রেটারি হয়ে স্যার। এরপর দেখা যায় যে সেইখানে ঈশা এসে বলে, হিমানি দিদি। এরপর দামিনী বলে, কি হলো, তুমি এখানে? এরপর ঈশা বলে, আসলে আমি তো অনেক কিছু রান্না করেছি আপনার পছন্দের খাবার, ধোকার ডালনা আর আলু পোস্ত। এরপর দামিনী বলে, এইসব আমার যে ভালো খাবার সেটা তুমি কি করে জানলে? গৌরী বলে, আমি বলেছি। এরপর দামিনী বলে যে, সেসব তো ঠিক আছে, কিন্তু তোমাকেও তো আমি কখনো বলিনি, তাহলে তুমি কি করে জানলে? এরপর গৌরী বলে যে, আসলে সকালবেলা আপনার ভোগে ওই ধোকার ডালনা রান্না হচ্ছিল না, তাই ভাবলাম যে সেটাই হবে। আর আলু পোস্ত তো সব বাঙালিদের ঘরে ঘরে পছন্দের খাবার হয়, তাই ভাবলাম এ দুটোই হতে হবে। এরপর গৌরী হিমানিকে বলে যে, আচ্ছা আপনার তো দেখছি সবসময় চোখ কান একেবারে খোলাই রাখেন, আপনি এত কিছু লক্ষ্য করেন। আপনি এসেছিলেন এই বাড়িতে আমার সেক্রেটারি হয়ে, কিন্তু আপনি তো দেখছি সব খবরাখবর রাখছেন। এরপর গৌরী রুদ্রকে বলে যে, ওমা, আমি আপনাদের পার্সোনাল সেক্রেটারি, তা আপনাদের পার্সোনাল বিষয়ে না জানলে আপনাদের পার্সোনাল সেক্রেটারি হব কি করে স্যার? এরপর দামিনী গৌরীকে বলে, দেখো হিমানি, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার উপর সন্দেহ করতে চাই না, কিন্তু তুমি যদি এইভাবে সব বিষয়ে নাক গলাও, সব বিষয়ে বলতে লাগো, তাহলে কিন্তু সন্দেহটা তোমার উপরেই যাবে।
এরপর গৌরী বলে, আচ্ছা আপনি পায়েস হোটেলে গিয়ে দেখুন না যে রান্নাটা কী রকম হয়েছে, অনেকগুলো তো রান্না করা হয়েছে, আপনার ভালো লাগবে। এরপর দেখা যায় যে তারা সবাই পায়েস হোটেলে চলে যায়। এরপর এইদিকে ঈশা কিছু বলতে চাইলে গৌরী ঈশাকে বলে যে তোমার কথা পরে শুনবো, আগে তুমি সেখানে গিয়ে দামিনীকে কিছুক্ষণ ধরে আটকে রাখো, আমার একটা কাজ আছে। এরপর গৌরী বলে যে প্রভাকর জেঠুর দেওয়া সেই নকল চাবিটা দিয়ে যে করেই হোক এখনই আমার সেই মেশিনটা দামিনীর ঘরে ফিট করতে হবে। এরপর সবাই যখন হরগড়ি পায়েস হোটেলে যায় তখন দেখা যায় যে সত্যি সত্যিই লোকজনের ভিড় রয়েছে পায়েস হোটেলে। এরপর ভক্তজনরা দামিনীকে দেখে জয় গুরুমার জয় জয়গান করতে লাগে। এরপর এইদিকে ঈশা প্রভাকর জেঠুকে বলে যে আমাদের কিছুক্ষণ এখানে দামিনীকে আটকে রাখতে হবে। এরপর অবিনাশ মামা বলে, আচ্ছা চল দিদি, কি যেন একটা কথা ছিল, চল। এরপর দামিনী বলে, জরুরি কথাটা আমার বেটার সঙ্গে, আমি চাই না এখানে আর অন্য কেউ থাকুক। এরপর এই কথাটা শুনে অবিনাশ মামা বলে, তোরা একটা বাইরের মেয়ের জন্য আমার উপর সন্দেহ করছিস, বাইরের মানুষটাকে আমাকে বলছিস? দেখ, সম্পর্কগুলো না বাইরের রক্তের জন্য কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তোরা আমার কথাটা মিলিয়ে নিস, ওই মেয়েটাই একদিন সব সর্বনাশ ডেকে আনবে। এরপর দামিনী বলে, এসব থাক না, ও আমাদের প্রাণ বাঁচিয়েছে, আর আমাদের যদি ক্ষতি করার চেষ্টা করতো তাহলে সে আজকেই করতে পারতো। আর যতক্ষণ না ওর বিরুদ্ধে আমি কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ অবধি ও বেঁচে আছে। এরপর ঈশা কিছু একটা বাহানা করে আর নাটক করে দামিনীকে সেখানে আটকে দেয়, বলে যে আমি আপনার ভক্ত গুরুমা, আর আপনাদের ভক্তরাও আপনার সাথে একই সাথে বসে খাবে, এটা তো আমার পরম সৌভাগ্য, আর তাদেরও মনোকামনা পূরণ হয়ে যাবে। আর এরই ফাঁকে গৌরী দামিনীর রুমে সে মেশিনটা ফিট করে দেয়, আর সেখান থেকে বেরি হবে কিন্তু কিছুতেই তালাটা লাগছিল না, কিন্তু অবশেষে তালাটা লেগে যায়। যখনই গৌরী উঠে পড়ে তখন দেখা যায় যে সেখানে অবিনাশের স্ত্রী এসে পড়ে, বলে যে তুমি এখানে কি করছো, তোমার কি উদ্দেশ্য, তুমি চুরি করেছো, সবাই তোমাকে সন্দেহ করছিল, কিন্তু এখন তো দেখছি তুমি নিশ্চয়ই এখানে কিছু না কিছু একটা গন্ডগোল পাকাতে এসেছো। গৌরী বলে যে আমাকে ছাড়ুন, আপনি ভুল ভাবছেন। অবিনাশের স্ত্রী বলে, আমি তোমাকে হাতে নাতে ধরেছি আর তুমি বলছো তোমাকে ছেড়ে দেব? এই হাত দিয়ে কজন পুরুষকে আমি মার্ডার করেছি, ওকে মেরে ফেলেছি আমি নিজেও জানি না, তাই একদম চুপ থাকো। এরই মধ্যে অবিনাশ চলে আসে। অবিনাশ বলে, নিশ্চয়ই ও কিছু গন্ডগোল পাকিয়েছে, ও কি করেছে একবার শুধু তুমি আমাকে বলো, তারপর দেখবে আমি নিজের হাতে ওকে শেষ করব। ওর জন্যই দিদি আমাকে সন্দেহ করছে, আমি ওদের শত্রু হয়ে গেছি। একে হাতে নাতে ধরার জন্য আমি তককে তককে ছিলাম, ভালোই হয়েছে তুমি একে সময় মতো ধরে নিয়েছো, এবার বলো ও কি করেছে। এরপর অবিনাশের স্ত্রী বলে, তুমি সত্যি শুনতে চাও ও কি করেছে? ও আজকে সব সীমা ছেড়ে গেছে, আমাদের মেয়েকেও শাসন করছিল, বলে যে ওকে নাকি বের হতে গেলে এর পারমিশন নিয়ে যেতে হবে, তবে কি ভবিষ্যতে ও আমাদের উপরে ছুরি ঘোরাবে নাকি, বলো। এই কথাটা শোনার পর গৌরী তো অবাক হয়ে যায়, বলে যে এটা কি হলো, আর ইনি কি বলছেন? আমি যে দামিনীর ঘরে ছিলাম সেটা কেন বলল না? তবে কি মতলব আছে এর পেছনে, কি মতলব হতে পারে ওনার, আর উনি কি চাইছেন? আর পর্বটি এখানেই শেষ হয়।